ছুটির দিন পাবো আর আমরা ঘুরতে আসবো না, তা হবে না, তা হবে না। আজকে এসেছি আমরা যশোর জেলার মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক আবাসভূমি সাগরদাড়িতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আমরা কোথায় এসেছি। আজকে আমাদের ট্যুর প্ল্যান ছিল ঝিনাইদহ থেকে সরাসরি যশোর গদখালি এবং যশোর গদখালি থেকে যশোর বেনাপোল পর্যন্ত, এবং যশোর বেনাপোল দেখা শেষ করে আমরা চলে যাব আজকে যশোর কেশবপুরের সাগরদাড়ি মাইকেল মধুসূদন দত্তের আবাসভূমি সেখানে। এই মুহূর্তে বাংলাদেশকে আকাশ থেকে যদি দেখা হয়, কোন জায়গার কেমন দেখাবে সঠিক জানি না, তবে নির্ঘাত কলারোয়াকে হলুদ দেখা যাবে। সাতক্ষীরা জেলার এই কলারোয়া উপজেলাটা আমি এখনো পর্যন্ত যতদূর আসতেছি প্রায় 25 থেকে 30 কিলোমিটারের কাছেই হবে, সেই নাভারণ থেকে শুরু করে কলারোয়া পর্যন্ত, এবং আমি অলরেডি কলারোয়া পার করে চলে এসেছি। এই প্রত্যেকটা রাস্তার পাশেই বলা চলে শুধুমাত্র সরিষা ফুলের চাষই বেশি হয়েছে বলা যায়। এই মুহূর্তে যদি আকাশ থেকে, বাংলার আকাশ থেকে যদি দেখা যায়, তাহলে নির্ঘাত কলারোয়াকে একবারে চেনা সম্ভব। হলুদের সমারোহ হিসেবে একবারেই কলারোয়াকে চেনা সম্ভব। হলুদ সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেছি মাইকেল মধুসূদন দত্ত বাড়ি ও জাদুঘর সাগরদাড়িতে। আপনাদেরকে জানিয়ে রাখি, ছুটির দিনগুলোতে জাদুঘর সাধারণত বন্ধ থাকে, আর এখানে ঢুকতে হলে আপনাকে গাড়ি পার্কিং করার জন্য মোটরসাইকেল প্রতি 30 টাকা এবং নিজেদেরকে ঢোকার জন্য প্রতি মানুষ প্রতি 20 টাকা করে টিকিট কেটে আপনাকে ঢুকতে হবে। এবং এখানে গাড়ি রাখার জায়গাটা যথেষ্ট সিকিউর, সো আপনারা চাইলেই এখানে খুব ভালোভাবে গাড়িটা রাখতে পারবেন। আসসালামু আলাইকুম। আমরা আজকের ঘোরাঘুরি পর্বের চলে এসেছি আজকে যশোর সাগরদাড়ি মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে। এখানে কিছুক্ষণ কাটাবো, ঘুরবো ফিরবো, দেখবো এবং কবি সম্পর্কিত বিভিন্ন তথ্য দেখে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মাইকেল মধুসূদন দত্তের ব্যাপারে আমরা বাঙালিরা অনেকেই জানি। মাইকেল মধুসূদন দত্ত সবথেকে বেশি পরিচিত তার রচিত বাংলা সনেটের জন্য, আর বাংলা সনেট হলো মাইকেল মধুসূদন দত্তের সৃষ্টি প্রথম বাংলা চতুর্দশপদী কবিতা, যা তাকে করে তুলেছে সবার থেকে অনন্য। কবি 1824 সালের 25শে জানুয়ারি এই সাগরদাড়িতে জন্মগ্রহণ করেন এবং তার বাবা ছিল তৎকালীন সময়ের কলকাতার বিখ্যাত একজন আইনজীবী। কবি মাইকেল মধুসূদন দত্ত ছিলেন আধুনিক কাব্যের জনক এবং সার্থক মহাকাব্য রচয়িতা। তার সবথেকে সফল মহাকাব্য হলো মেঘনাদবধ কাব্য। তিনি প্রথম দিকেই ইংরেজি সংস্কৃতি ও সাহিত্যের দিকে আগ্রহী ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি এই বাংলায় আবার ফিরে আসেন এবং এই বাংলার ভালোবাসায় মোহে পড়ে যায়। তিনি তার শিল্পীয় জীবনকে সর্বজনীনভাবে স্বীকৃত পাওয়ার জন্য নিজ ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে, এবং সেটাও ছিল একজন মুক্তমনা কবি দলের হাত ধরে। মাইকেল মধুসূদন দত্তের প্রথম কবিতা তিলোত্তমা সম্ভব। মাইকেল মধুসূদন দত্ত তৎকালীন সময়ে একজন আইনজীবীর ছেলে হওয়াতে সেই সময়ে ব্রিটিশ উপমহাদেশের যে সকল বড় বড় ব্যক্তিরা ছিলেন তাদের সাথে খুব সহজেই মেশার সুযোগ পেতেন, এবং সেই মেশার সুযোগ থেকেই ইংরেজদের প্রতি তার একটা আলাদা ভালোবাসা এবং ভালো লাগা তৈরি হয়, এবং সেই ভালোবাসা এবং ভালো লাগা থেকেই তিনি ওই সময়ে ইংরেজি সাহিত্যের দিকে মনোনিবেশ করেন এবং সেখানে সফলতাও পান। তার লেখা দেখে সেই সময়কার তার স্কুলের শিক্ষকরা তাকে খুবই বাহবা দিত, কিন্তু তিনি যখন বুঝতে পারেন যে আমি বাঙালি হিসেবে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছাতে পারবো না, তখনই মূলত তিনি বিদেশে যায় এবং তার এই লেখা চারিদিকে পৌঁছানোর চেষ্টা করে। জানা যায় তার লেখা চারিদিকে পৌঁছানোর জন্য সেই সময়ে তিনি তার নাম পরিবর্তন করে ছদ্মনাম ব্যবহার করতেন, এবং অবশেষে তিনি বুঝতে পারেন যে একজন বাঙালি হিসেবে ইংরেজ সাহিত্য নিয়ে এত চর্চা না করে নিজের দেশ, নিজের সংস্কৃতি, নিজের বাঙালিয়াকে বাঁচানোর দরকার, এবং সেজন্য তিনি আবার দেশে ফেরত আসে এবং দেশীয় সংস্কৃতিতে নিজের অবদান রাখার জন্য দেশীয় সংস্কৃতি চর্চা শুরু করেন, এবং তার এই সংস্কৃতি চর্চা খুব ভালোভাবে সফল হয়, এবং তার বাঙালি সংস্কৃতি চর্চা যে সফল এটা আমরা সকলেই জানি। আজকে
25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে ছুটি, সরকারি ছুটি থাকার কারণে আমাদের যে মূল অংশটুকু ছিল, মূল যে বাড়িটা, কবির মূল বাড়িটা, সেটা আজকে আসলে বন্ধ ছিল। তো সৌভাগ্যবশত ওনাদের একটু অনুরোধের কারণে ওনারা খুলে দিয়েছেন, একটু দেখার সুযোগ করে দিয়েছেন আমাদেরকে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কবির পারিবারিক যে পূজা মন্দির ছিল সেইটাই আর কি। এটা পূজা মন্দিরের একটা বিশেষ অংশ। এখানে বড় একটা সময় কাটিয়েছেন কবি নিজেই। এখন যদিও এটা অব্যবহৃত, ব্যবহার হয় না। এই যে ঘরগুলো দেখতেছেন, এখানে একটা সময়ে মন্দিরে পুজো করার সময় বিভিন্ন প্রদীপ জ্বালানো হতো, ছোট ছোট এই যে কুঠরিগুলো আছে এগুলোতে। এখন পুরোটাই বন্ধ হয়ে পড়ে আছে, তেমন ব্যবহার হয় না এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে চলে গেছে, যার কারণে এটা ওইভাবে সংরক্ষণ করার কারণে সবসময় সবার জন্য আসলে ওপেন করা থাকে না। আজকে আমাদের ভ্রমণের সমাপ্তি এখনই করে বলছি, অনেক বেলা হয়ে গেছে। কিছুক্ষণের ভিতরে আবার আদানও দিয়ে দিতে পারে, সন্ধ্যা লেগে যাবে। তো আমাদের এখনও অনেক দূর যেতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটিকে ধৈর্য সহকারে দেখার জন্য। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।